লাড়া দে। এমন উদ্ভট নামে মোহাম্মদপুরে বখাটে কিশোর চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল মূল হোতা তামিমুর রহমান মিম। 2019 সালে সাঁড়াশি অভিযানে মিম সহ গ্যাংয়ের 22 সদস্যকে আটক করেছিল পুলিশ। এবার সেই গ্যাংয়ের ছত্রছায়ায় মিমের সেকেন্ড ইন কমান্ড মারুফ রাশেদ সহ এলাকার উঠতি কিশোররা চালিয়ে যাচ্ছে নানা অপকর্ম, জড়িয়ে যাচ্ছে মাদক, চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো নানা অপরাধে। এমনকি গভীর রাতেও তুলে এনে চাঁদার জন্য টর্চার করা এখন নিত্যদিনের ঘটনা। মোহাম্মদপুরের বাঁশবাড়ি, নূরজাহান রোড, এমনকি এলাকার অলিগলিতে দিনে দুপুরে চলে গ্যাং কালচার। আধিপত্য বিস্তারের নামে বিভিন্ন অপরাধে লিপ্ত এদের ভয়ে তটস্থ স্থানীয়রাও। এখনও কোনো অপকর্ম নাই যেগুলো তারা না করে, এবং তাদের ভিতরে এবং এমনকি তারা মেয়েবাজিও করে, তারা কোনো অংশে তারা বাদ যায় না, এবং এদের বিরুদ্ধে কোনো কথা বলার মতো কোনো সাহসকেই রাখতে পারে না, তার বিরুদ্ধে অ্যাকশন চলে যায় ওরা। আমরা বাসা থেকে বের হতে পারছি না, তারপরে আমাদের অনেক টিচ করতেছে, মেয়েদেরকে রাত্রিবেলা চুরি ডাকাতি হচ্ছে, এর জন্য আমরা ভয়তে বের হতে পারতেছি না। পতিত আওয়ামী লীগ সরকারের 33 নং ওয়ার্ড কাউন্সিলর আসিফের ছত্রছায়ায় এলাকার অন্তত 10টি স্পটে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা চালাতো তারা। তবে 5 আগস্টের পরে নতুন প্রভাব বলেই অপরাধ চালিয়ে যাচ্ছে চক্রের সদস্যরা। নিয়মিত আমাদের ব্লক রেডও কিন্তু হয়েছে মোহাম্মদপুরে, এবং আগামীতেও ব্লক রেড হবে। তো যারা বলছেন যে যারা সন্ত্রাসী অথবা যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা মনিটর করছি, এবং আমাদের সময় সুযোগ হলেই কিন্তু আমরা তাদেরকে অভিযান করে আইনের আওতায় আনছি। নামে বেনামে কিংবা উদ্ভট সব নামে অন্তত 12টি চক্রের দৌরাত্মে জিম্মি হয়ে পড়েছে মোহাম্মদপুর ও আদাবর এলাকার সাধারণ মানুষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর গুলশানের 2 নম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী কাদের শিকদার ও আমির হামজা। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রাতে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে 10 থেকে 12 জনের একটি দলের হামলার মুখে পড়েন তারা। এ সময় সঙ্গে থাকা বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ তাদের। এই ঘটনায় গুলশান থানায় অভিযোগ না এলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হামলাকারীরা আহতদের পূর্ব পরিচিত। এখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে। এদিকে আহত কাদের শিকদারের বাড়ি নড়াইলের খাসিয়াল গ্রামে বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় ক্ষুব্ধ ছিল গোটা দেশের মানুষ। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর 7 দিন কাজে ফিরেনি পুলিশ সদস্যরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় কাজে ফিরতে শুরু করেন তারা। বাহিনীটি সচল করতে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নেয়। সম্প্রতি সুপারিশ জমাও দেয় পুলিশ সংস্কার কমিশন। এরই মধ্যে সোমবার সিদ্ধান্ত হয় পুলিশ, র্যাব ও আনসারের নতুন ইউনিফর্মের। সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নতুন ইউনিফর্ম হচ্ছে আয়রন রঙের, র্যাবের অলিভ আর আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট রঙের ইউনিফর্ম। পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এর আগে একাধিকবার পোশাক পরিবর্তন হলেও পুলিশের কার্যকলাপে তেমন প্রভাব ফেলেনি। পোশাক পরিবর্তনের সঙ্গে পুলিশের মনোভাব পরিবর্তন বেশি জরুরি বলে মত দেন তারা। কিছুটা পরিবর্তন আনতে পারে, কিন্তু মূল পরিবর্তনটা হলো পোশাকের ভিতরের মানুষটা। পুলিশে আসার পর তার ট্রেনিংটা হবে শুধুমাত্র যে অস্ত্রগুলির ট্রেনিং না, ট্রেনিং দিতে হবে মানুষকে কিভাবে আমি সার্ভিসটা দিতে পারবো। একটা মানুষ পুলিশের কাছে, ডাক্তারের কাছে যায় চরম বিপদে পড়ে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশকে জনমুখী হতে হবে, পরিবর্তন আনতে হবে নিজেদের মন মানসিকতায়। একই সাথে দূরত্ব কমাতে হবে সিনিয়র কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে। হলো যে গণঅভ্যুত্থান বলি কিংবা এর আগে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলোর পরিবর্তনটা সবার আগে প্রয়োজন। অর্থাৎ পুলিশ কর্মকাণ্ডের ক্ষেত্রে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যেভাবে সে সেবা দিচ্ছে, সেই সেবার প্রশ্নে যে ধরনের অপেশাদারিত্বমূলক যে বৈশিষ্ট্যগুলো আছে, এই মানসিকতার পরিবর্তনটা সবার আগে প্রয়োজন। এদিকে ইউনিফর্ম পরিবর্তনে যাতে অতিরিক্ত খরচ না হয় সেটিও নিশ্চিতের আহ্বান বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়নাঘর খ্যাত এই বন্দিশালায় 1-2 বছর নয়, 8 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দি রাখা হয়েছে
অনেককে। গুম হওয়া কারো কারো সন্ধানও মেলেনি এখনো। পুরুষবন্দীকে মানসিক নির্যাতনের কৌশল হিসেবে স্ত্রীকে আটকে কোলের সন্তানকে মায়ের দুধ পানে বিরত রাখতে বাধ্য করা কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় নিরাপত্তা বাহিনীর পুরুষ সদস্যের হাতে নারী মারধরের শিকার হওয়ার মতো অন্ধকার যুগের ঘটনাও ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অগ্রগতি প্রতিবেদনে অন্তত 4 নারীর গুমের ঘটনায় উঠে এসেছে এসব তথ্য, যাদের মধ্যে একজনের খোঁজ মেলেনি এখনো। একটা গর্ভবতী নারী, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তাকে তার শিশু সন্তান সহ এবং তাকে বেশ সময় কাল ওখানে রাখা হয়েছে এবং তার শিশু সন্তানকেও বুকের দুধ খেতে দেওয়া হয়নি। ভদ্রমহিলা আজ অবধি 15 সাল থেকে নিখোঁজ, মানে উঠিয়ে নেওয়া হয়েছে, আজ অবধি তার কোনো হদিস পাওয়া যায়নি। এরকম অনেক ঘটনাই কিন্তু আমরা আমাদের রিপোর্টে এনেছি। প্রতিবেদনে আরও বলা হয়, নারীরা গুমের শিকার হলেও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে এ নিয়ে কোথাও মুখ খুলেননি। তবে তুলে নেয়া ও বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিজ্ঞতার নির্মম কাহিনী কমিশনের কাছে তুলে ধরেন তারা। এসবের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি তদন্ত কমিশনের। নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে যেনতেন প্রকারে যে কোনো উপায়ে ক্ষমতাকে টিকিয়ে রাখা আমাদের গত হাসিনা সরকার ছিল তেমনটি। আমাদের রিপোর্টে যাহা কিছু আমরা বর্ণনা করেছি তার পক্ষে আমাদের কাছে অবশ্যই তথ্য প্রমাণ রয়েছে। এ পর্যন্ত 1700-র বেশি গুমের অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিশনে। যাচাই বাছাই শেষে যা এখন তদন্তের প্রক্রিয়ায়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বস্তি নেই নিত্য পণ্যের বাজারে। শীতকালে সবজির দাম কিছুটা কমলেও ডাল, তেল, চিনি, চাল সহ প্রায় সব ধরনের পণ্যের বাজার অস্থির। বারবার নীতি সুদ হার বাড়িয়ে এখন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। উল্টো এর প্রভাবে কমেছে বেসরকারি বিনিয়োগ। পরিসংখ্যান বলছে নীতি সুদ হার 10% নেয়ার পরও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.89%। গেল মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 9.8%, কিন্তু প্রবৃদ্ধি হয়েছে 7.66%। এমন বাস্তবতার মধ্যে জানুয়ারি জুন মেয়াদের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যাতে থাকছে না বড় কোনো পরিবর্তন। প্রত্যাশাটা হচ্ছে আমাদের এফেক্টসটা, প্রত্যাশা হচ্ছে স্টেবিলিটি, যে আমাদের যেন মার্কেট স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই স্টেবিলিটিকে আমাদেরকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ যদি স্টেবিলিটি আপনি না পান, গ্রোথটা তো পরের কথা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতির বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। যদিও নীতি সুদ হার আর বাড়ানোর পক্ষে নন তারা, তবে ডলারের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকতে হবে মুদ্রানীতিতে। কারিশমা দেখানোর বিষয় না, এখানে আপনার সঠিক নীতিমালা নেওয়াটাই হচ্ছে। এখানে তো আর পপুলিজম দিয়ে কিছু হবে না। পপুলিজম হলে তো ওই যে আপনার সুদের হার কমিয়ে রেখেছিল এবং সেটা কিছু সংখ্যক লোককে সুবিধা দেওয়ার জন্য। সুদের হারের জায়গার চাইতেও এখন আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং তার সাথে যুক্ত হয়ে টাকার বিনিময় হার, এইটার স্থিতিশীলতাকে আনতে হলে বা এইটার ব্যাপারে প্রেডিক্টেবিলিটি আরও দিতে হলে উনি কি বলছেন এই মুদ্রানীতিতে, এইটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এবারের মুদ্রানীতিতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ জোর দেওয়া হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।